প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত। আরও রয়েছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতেই যাব মাসুমুর রহমান খলিলির কাছে। প্রফেসর ইউনূস জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সভা হয়েছিল, সেই উনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি নিয়ে সব জায়গায় এখনো আলোচনা হচ্ছে। আলোচনার কারণ হলো দুটো। একটি হলো উনি এই প্রথম সম্ভবত খুব সাহসের সঙ্গে এবং খুব ডিসিসিভ একটি বক্তব্য দিয়েছেন। আরেকটি বিষয়, উনি একটা জিনিস স্পষ্ট করতে পেরেছেন বা করেছেন যে সংস্কার করতেই হবে, এবং উনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছেন প্রাণহানি ঘটেছে যারা শহীদ হয়েছেন, তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়তে হবে, এবং নতুন বাংলাদেশ গড়তে হলে নিঃসন্দেহে সংস্কার প্রয়োজন। উনি আরেকটি কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, যে সংস্কারের বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, গভীরভাবে নিতে হবে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? বাংলাদেশ 2024 সালের 5ই আগস্টের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ এক না। এই যে প্রায় 1,500-এর বেশি ছাত্র এবং সাধারণ মানুষ জীবন দিলেন, এই জীবন কেন দিলেন? দুইটা কারণেই তো দিয়েছেন। একটা হচ্ছে ফ্যাসিবাদের শাসন তারা চান না, তারা ভোট দিয়ে সরকারের পরিবর্তন চান। আর একই সাথে অন্য কোনো দেশের দিক নির্দেশনে বাংলাদেশ পরিচালিত হবে এটা তারা চান না। তার মানে রিয়েল অর্থে স্বাধীন এবং সার্বভৌমভাবে বাংলাদেশ পরিচালিত হোক, এটাই প্রত্যাশা করেন। এখন প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরের যে সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কেন হলো? এই দুইটা যে আশাবাদ, এই আশাবাদ পূরণ করার জন্যেই কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তা এখন আমরা যদি রাষ্ট্র সংস্কারের যে এজেন্ডাগুলো আছে, এই এজেন্ডাগুলোকে সাইডে রেখে যদি একটা জ্যানত্যানভাবে একটা নির্বাচন করা হয়, তাহলে তো এই প্রত্যাশাটা পূরণ হবে না। তাহলে দেখা যাবে যে হয়তো নতুনভাবে আবার ফ্যাসিবাদের পুনরাগমন ঘটতে পারে, নতুনভাবে আধিপত্যবাদ চেপে বসতে পারে। ফলে যে দুইটা কারণে এই 24-এর বিপ্লব বলি অথবা গণ অভ্যুত্থান বলি, এটা সংগঠিত হলো, তার উদ্দেশ্যে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এই বিপ্লবটা এমন একটা বিপ্লব যেটা নিয়ে আসলে বিশ্বব্যাপী নতুন করে গবেষণা করা হচ্ছে, মানে এটা রিসার্চের একটা সাবজেক্ট হয়ে গেছে। এটা খুব সাধারণভাবে আমরা দেখলে কিন্তু হবে না। আর আমরা যদি সংস্কারকে বাদ দেই, শুধুমাত্র একটা নির্বাচন করি, তাহলে তো এই উদ্দেশ্যটা, এই ত্যাগটা, এটার মূল্য থাকবে না। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশ যদি টিকে থাকতে হয়, তাহলে ফ্যাসিবাদের যে 16 বৎসরে যেখানে যে থেমে গিয়েছিল, এই জায়গাটাতে সামনে আর অগ্রসর হতে পারবে না। এটা শুধু রাজনৈতিকভাবে না, বাংলাদেশ রাষ্ট্রের যে বেসিক প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো প্রতিষ্ঠান কিন্তু নষ্ট হয়ে গেছে, ফাংশন করার মতো ক্যাপাসিটি তার হারিয়ে ফেলেছে। এই অবস্থায় এগুলোকে সংস্কার করে আবার নতুন যাত্রার জন্য তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টা একটা অনুষ্ঠানে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠানে উনি অনেক কথা বলেছেন এবং খুব চমৎকার উনি আলোচনা করেছেন। সর্বশেষ কথাটা ছিল হচ্ছে কি, এই দুর্নীতি বাংলাদেশের সমস্ত অগ্রগতির সম্ভাবনাকে নিঃশেষ করে দিচ্ছে। এবং এই দুর্নীতিটা গত 16 বছরের ফ্যাসিবাদের প্রধান যদি আপনি একটা বৈশিষ্ট্য বলেন, তাহলে দুর্নীতি। এই দুর্নীতি ব্যাংকিং সিস্টেম থেকে প্রায় 4 থেকে 6 লক্ষ কোটি টাকা বের করে নিয়ে গেছে, অর্থ পাচার হয়ে গেছে। এই বিষয়টা জাতিসংঘের রিপোর্টে কিন্তু উঠে আসছে। ফলে এটা হালকাভাবে দেখার বিষয় না। প্রধান উপদেষ্টা এই কারণেই আমার মনে হয় উনি বলেছেন যে সংস্কার নিয়ে কোনো আসলে বিতর্ক হওয়ার অবকাশ নেই, সংস্কার হতেই হবে। এখন বিএনপিও সংস্কারের বেসিক ইস্যুগুলোতে হয়তো একমত হয়েছে, কিন্তু তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে নির্বাচিত সরকারই সংস্কার করবে। কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি আমরা সামনে রাখি, তাহলে কোনো নির্বাচিত সরকার কি সংস্কার করছে? করে নাই। আমরা 90 সালের যে তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন সাহেবের, তখন দেখছি তখন যে সংস্কারগুলো হয়েছে সেটার কারণে কিন্তু পরবর্তী 15 থেকে 20 বছর পর্যন্ত নির্বাচনটা একভাবে কিন্তু হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো এবং একদলীয়, আমরা 3টা যে নির্বাচন দেখলাম, একটা নির্বাচন 153 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেছেন। পরের নির্বাচনটা হলো হচ্ছে রাতে, এরপরে নির্বাচনটা ডামি নির্বাচন, মানে কোনো প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন। এই যে 3টা নির্বাচন, যে ধারাটা 16 বছরে তৈরি হলো, সেই ধারাটা কি আরেকটা নির্বাচন হলে ব্যাহত হবে বলে মনে করেন? মানে ফ্যাসিবাদ আবার আসবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমাদের মনে রাখতে হবে, এই যে বিশ্ব ফ্যাসিবাদের যে আইকন হিসেবে যার উদাহরণ দেওয়া হিটলার কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন এবং হিটলারের দলটাও জাতীয়তাবাদী ছিল। কিন্তু একটা পর্যায়ে হিটলার পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে গেছেন। বাংলাদেশেও আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা মনে করি, যেমন 71-এর আগের একটা ইতিহাস আছে, সেই ইতিহাস হচ্ছে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস। কিন্তু তার পরবর্তী পর্যায়ে স্বাধীনতোত্তর সরকার
শেখ মুজিবুর রহমান সাহেব যেখানে গণতন্ত্রের সংগ্রামের জন্য উনি স্মরণীয় ছিলেন, সেই ব্যক্তির শেষটা কি হলো? একদলীয় বাকশাল তৈরি করা হলো। এই কারণেই আজকে অনেকেই ওনাকে ফেসিবাদের আইকন হিসেবে চিহ্নিত করছেন। সমন্বয়কদের পক্ষ থেকে এবং অন্যান্য বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে না, রাজনৈতিক দল এবং ফেসিবাদ এক জিনিস না। একটা দল গণতান্ত্রিকভাবে তৈরি হতে পারে, কিন্তু এটা যদি ফেসিবাদকে ধারণ করে তখন ওই দল আর রাজনৈতিক দল থাকে না। আমরা আবারও আপনার কাছে আসবো। সালাউদ্দিন সিফাত, আমরা শুরু থেকে লক্ষ্য করছি যে নির্বাচনের জন্য মরিয়া হয়ে যাচ্ছে কোনো রাজনৈতিক দল, কিন্তু তারা বোঝাতে চাচ্ছে যে এই সরকারের দায়িত্ব হলো শুধু নির্বাচন। এবং আরেকটা সংকট তৈরি হয়েছে তাদের মানসিকতায়, সেটি হলো যে এই সরকারকে তারা অনেকটা পুরনো তত্ত্বাবধায়ক সরকারের মতো করে চিন্তা করে, কিন্তু এই সরকার তো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার। প্রশ্ন হলো যে শুধু নির্বাচনের মাধ্যমে কি আর সমাধান হবে? সংস্কার কি প্রয়োজন নেই? এবং সংস্কার না করলে কি হবে? আপনি কি বলবেন? এখন গণ অভ্যুত্থানের সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যকার যে ফারাক, এখান থেকেই আমাদের আলোচনাটা শুরু হওয়া উচিত। গণ অভ্যুত্থানের ইতিপূর্বে অনেকেই বলেছেন, ইভেন বিভিন্ন কর্নার থেকে কোয়েশ্চেনটা এসেছে যে এটা একটা অনির্বাচিত সরকার, বিভিন্ন ফ্র্যাকশন থেকে এটা বলার চেষ্টা করা হয়। এবং অনির্বাচিত সরকার বলে বেসিক্যালি এটার ম্যান্ডেট, যে সেই ম্যান্ডেটটাকে খাটো করে দেখার একটা চেষ্টা বা প্রয়াস আমরা দেখতে পাই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, গণ অভ্যুত্থানের সরকারের যে পরিমাণ ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসে বা কার্যক্রম পরিচালনা করতে চায়, সেটা মানে অসম্ভব রকমের বড় রকমের ম্যান্ডেট। কারণ আপনার নির্বাচনে যে পরিমাণ মানুষ সংযুক্ত হয়, একটা গণ অভ্যুত্থানে কিন্তু তার চেয়ে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে তারা এই সরকারকে বা অভ্যুত্থানকে তারা লেজিটিমেসি দেয় এবং অভ্যুত্থানের সরকারকে লেজিটিমেসি দেয়। তো ফলে অনির্বাচিত সরকার বলে এটাকে ডিমিন করার বা এটাকে এখন উৎখাত করতে হবে বা এই ধরনের চিন্তাটা আসলে সাংঘর্ষিক বা এটা হওয়া উচিত না। আর তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিয়ে দেওয়ার একটা বাধ্যবাধকতা থাকে, 90 দিনের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত করে আয়োজন করে তারা চলে যাওয়ার। কিন্তু অভ্যুত্থান তো যেহেতু কিছু সংস্কারের লেজিটিমেসি নিয়ে, কিছু সংস্কারের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে, তাকে ন্যূনতম কিছু সংস্কার তো অবশ্যই করতে হবে। আপনি দেখে থাকবেন যে অন্যান্য যতগুলো স্বৈরাচার উৎখাতের জন্য গণ অভ্যুত্থানগুলো আমরা দেখেছি, সেটা এরশাদের বিরুদ্ধে হোক বা অন্য যে সকল অভ্যুত্থানগুলো আমরা দেখেছি, সেখানে দফাগুলো ছিল এরকম যে অমুক তুই কবে যাবি, তমুক তুই কবে যাবি। কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানের 3 তারিখে যে ঘোষিত এক দফা ছিল, সেটা খুবই স্পষ্ট ছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এটা ছিল গণ অভ্যুত্থানের এক দফা। তো এটা একটা ইউনিক একটা প্রস্তাবনা, ইউনিক একটা দফা। এর মধ্যে যে কেবল ভাঙা বিষয়টাই জড়িত তা না, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এটা ভাঙা, এবং পরবর্তী অংশে কিন্তু আবার বলা হচ্ছে যে আমরা নতুন একটা বাংলাদেশ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। ফলে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাওয়ার জন্য যে একটা ন্যূনতম সংস্কার প্রয়োজন। আপনি অনেকে বলে থাকেন যে জাস্ট নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলেই নাকি বাংলাদেশের সকল সমস্যা মিটে যায়। আমি তা মনে করি, কারণ বাংলাদেশ, আপনি যদি 71 পরবর্তী সময়ে 72-এর রাজনৈতিক বন্দোবস্ত তথা 72-এর যে সংবিধান দেখেন এবং এর পরবর্তী যে কন্টিনিউশনগুলো দেখেন, আপনি দেখবেন যে এই সাংবিধানিকভাবেই কিন্তু বাকশাল এসেছে। বাকশালের জন্য তো একটা সাংবিধানিক লেজিটিমেসি তৈরি করা হয়েছে, পরবর্তীতে এরশাদ এসে আরেকটা লেজিটিমেসি তৈরি করলো তার স্বৈরাচারের জন্য, পরবর্তীতে ইভেন 1/11 সরকার এসে তারও আরেকটা লেজিটিমেসি তৈরি করলো। তো ফলে ইভেন ফ্যাসিবাদী শেখ হাসিনা, তারও কিন্তু একটা সাংবিধানিক লেজিটিমেসি ছিল এবং তারাও এখন বিভিন্ন তাদের নেতারা গোপনে ভারতে আশ্রয়ে থাকে, আরো বিভিন্ন জায়গা থেকে বলতে চান যে এটি একটি অসাংবিধানিক সরকার, ডক্টর ইউনূসের সরকার একটা অসাংবিধানিক সরকার, এভাবে বলতে চান। তার মানে তারা বুঝাতে চান আমাদেরকে তাদের আগের সরকার একটা সাংবিধানিক লেজিটিমেসি এবং ছিল। সালাউদ্দিন সিফাত, আপনি নিশ্চয়ই জানেন এই মুহূর্তে সংবিধানের যে অবস্থাটা রয়েছে, কোন নির্বাচিত ব্যক্তি এসে কিন্তু সহজে স্বৈরাচার হয়ে যেতে পারে, কোনো বাধা থাকবে না। সেই ধরনের এলিমেন্টস কিন্তু আমাদের সংবিধানে পরিষ্কারভাবে রয়েছে। এই কারণে আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের সময় যে সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, আমি বারবার বলি এই কথাটা যে জেনজিরা আগে বলতো যে দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ, সেই জেনজিরা কিন্তু বারবার বলেছে যে দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু রিফর্ম বাংলাদেশ। আবার এটা শুরু হয়েছে কবে থেকে দেখেন, এটা আপনি 18 সালে যখন নিরাপদ সড়ক চা আন্দোলন শুরু হয়েছে, তখন আমাদের শিক্ষার্থীরা রাস্তায় একটা প্লাকার্ড নিয়ে নামতো যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ফলে এখন অনেকে যে বলতে চান যে হ্যাঁ সংস্কার কই ছিল গণ অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে সংস্কার ছিল, আপনি এর স্লোগানগুলো দেখেন, মানুষগুলোকে দেখেন, সংস্কার ছিল। এখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো কি সংস্কার চাচ্ছে না? তো আমার মনে হচ্ছে যে না, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রশ্নে ঐক্যমত্য রয়েছে, তবে সংস্কার কে করবে এটা নিয়ে একটা বিভাজন দেখা দিচ্ছে। যেমন বড় রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি ভাবছে যে একটা নির্বাচিত সরকার এসে করবে, কিন্তু আমরা আস্থা রাখতে পারছি না।
কারণ নির্বাচিত সরকার ইতিপূর্বে যেমন আমার সহ আলোচক বিজ্ঞ সহ আলোচক বলেছেন যে ইতিপূর্বে যতগুলো নির্বাচিত সরকার এসেছে তারা কিন্তু করতে পারে নাই সংস্কারগুলো। আমাদের জায়গা থেকে আমরা বারবার বলছি যে আমরা নির্বাচন বিমুখ না, অর্থাৎ আমরা মনে করি নির্বাচনটা আসলে সংস্কারেরই একটা প্রক্রিয়া। আমরা সংস্কার বনাম নির্বাচন যে দ্বন্দ্ব, যে বাইনারি করা হচ্ছে, আমরা এটাকে ভেঙে দিতে চাই। সংস্কার পরে এটা নির্বাচন একটা প্রক্রিয়ার মধ্যেই আসে। এখন আমরা কোন ধরনের নির্বাচন চাচ্ছি? আমরা বলছি রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য একটা গণপরিষদ নির্বাচন প্রয়োজন, জাতীয় সংসদ নির্বাচন না। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সকল যে স্টেক হোল্ডার্স তারা এই গণপরিষদে বসে তারা ঠিক করবে সংবিধানের কোন অংশগুলো পরিবর্তন করা জরুরি, সংবিধানে কি কি জিনিস ইনক্লুড করা প্রয়োজন, অথবা একদম নিউ একটা ফ্রেশ কনস্টিটিউশন কি আসলে গঠন করা প্রয়োজন কিনা। তো তারই একটা বোধহয় লক্ষ্য হিসেবে আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এবং আই হোপ যে আমরা যদি সকল রাজনৈতিক দল যদি একমত হতে পারি, আসলে রাজনৈতিক দল যদি একমত না হয় তাহলে সরকারের আসলে সরকার বলেন সমন্বয়ক বলেন কারো এই পাওয়ার নাই আসলে যে তারা এটাকে মোবিলাইজ করাবে। কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু অনেক বড় স্টেক হোল্ডার্স। তো ফলে রাজনৈতিক দলগুলোর একটা নিজেদের যা বলবো যে সদিচ্ছা আসলে। আপনি কি মনে করেন যে এখন যে বাংলাদেশের পরিস্থিতি সেই আলোকে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বাইরে যাওয়ার সুযোগ আদৌ আছে? এখন রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে তারা তো পরবর্তীতে নির্বাচিত হতে হলে জনতার ম্যান্ডেট নিতে হবে, জনতার কাছে যেতে হবে। এখন জনতা সংস্কার চায় এবং সেটি আপনি ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, ইভেন রাস্তাঘাটে সর্বত্রই আপনি দেখবেন। ইভেন খুব ইন্টারেস্টিংলি ইভেন বড় রাজনৈতিক দলগুলো যেমন বিএনপির কথা যদি আমি বলি, তারাও কিন্তু এখন সংস্কার প্রস্তাবনা নিয়ে কিন্তু মাঠে হাজির আছে। 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা, এটা কিন্তু একটা সংস্কার প্রস্তাবনাই। আবার আমরা যারা কথা বলছি আমরাও কিন্তু একটা সংস্কার প্রস্তাবনা নিয়েই হাজির আছি। একইভাবে জামাত বলেন কিংবা গণ অধিকার পরিষদ বলেন, গণসংহতি বলেন, প্রত্যেকেই কিন্তু সংস্কার প্রস্তাবনা নিয়ে মাঠে আছে। ফলে সংস্কার ব্যতীত বা আই ওয়াশিং সংস্কার যে করে দিয়ে চলে যাবে কেউ একজন, বা পরবর্তীতে এটার একটা মানে আকাঙ্ক্ষা তৈরি করবে, এটা দিয়ে আসলে কাজ করবে না। জনতা এখন একদম কোয়ালিটেটিভ রাষ্ট্রীয় কাঠামোয় তারা সংস্কার চায়, সেটাই প্রমাণিত। এবং যদি সেই সংস্কার ন্যূনতম না হয় তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করতে পারি, জনতার উপর আস্থা রাখতে পারি, জনতাই ডিসিশন নেবে। মাসুম রহমান খলিল, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান স্টেক হোল্ডার দাঁড়িয়েছে বিএনপি এবং জামাত, এবং এই দুটো দলকেই বড় দল হিসেবে মানুষ ভাবছে। ক্ষমতায় কে আসবে না আসবে সেটা পরের প্রশ্ন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই দুই দলের মধ্যে প্রচণ্ডভাবে বিরোধ তৈরি হয়েছে। বিরোধের মাত্রাগুলো নানানমুখী হতে পারে, কিন্তু কয়েকটা জিনিস আমাদের সামনে এসছে। জামাত চাচ্ছে সংস্কার হোক, নির্বাচন একটু পরে হলেও অসুবিধা নেই। বিএনপি চাচ্ছে নির্বাচনটা আগে হোক, সংস্কার পরে দেখা যাবে, ন্যূনতম সংস্কার করে নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যায়। এটি একটি বিরোধ। আরেকটি বিরোধ হলো স্থানীয় নির্বাচন, খুব বড় ধরনের একটা ব্যাপার। স্থানীয় নির্বাচনটা সাধারণ মানুষ, জনপ্রশাসন যে সংস্কার, তারা কিন্তু নানান লোকের সাথে কথা বলে দেখেছে যে স্থানীয় নির্বাচনটা আগে ভাগে তারা চাচ্ছে। সাধারণ মানুষ চায় যে স্থানীয় নির্বাচনটা আগে ভাগে হয়ে যাক। কিন্তু বিএনপি এ ব্যাপারে একেবারে প্রচণ্ডভাবে অনড়, যে তারা কোনোভাবেই এই স্থানীয় নির্বাচন আগে করতে দেওয়ার ব্যাপারে রাজি নয়। এই যে ইস্যু, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? ইতিবাচক একটা দিক দেখে আর একটা দিক হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। ইতিবাচক দিক হচ্ছে এই বিএনপি এবং জামাত যে দুইটা প্রধান শক্তির কথা বললেন, রাজনৈতিক শক্তি, তারা দুইজনেই কিন্তু নির্বাচনও চায়, সংস্কারও চায়। অন্তত আমরা তাদের মুখের যে বক্তব্যটা সেটাই আমরা দেখতে পাই। এখন বিরোধের জায়গাটা কোনটা? বিরোধের জায়গাটা হচ্ছে কি, জামাত যেটা বলছে, জামাত জরুরি সংস্কারগুলি করে তারপরে দ্রুত নির্বাচন চাচ্ছে। এমনকি তারা নির্দিষ্টভাবে প্রধান উপদেষ্টা যে দুইটা ডেট উল্লেখ করেছেন, ডিসেম্বর এবং জানুয়ারি 2026, এই দুইটা ডেটের মধ্যে নির্বাচন হলেও অসুবিধা নেই। এমনকি তারা মানে প্রেফার করে হচ্ছে কি ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন হওয়া। তবে শর্ত হচ্ছে কি, মৌলিক সংস্কার যেগুলো আছে এগুলো করতে হবে। অন্যদিকে বিএনপিও সংস্কারের কথা বলছে, এমনকি তারা তাদের 31 দফা একটা সংস্কারের প্রস্তাবও আছে। কিন্তু তারা যেটা বলছে সেটা হচ্ছে কি, কিছু সংস্কার করে নির্বাচনটা দিয়ে দিতে হবে। এমনকি সেটা যদি 5ই আগস্টের 2025 সালের মধ্যে হয় তাহলে আরও বেশি ভালো হয়। আর এটা করার পর যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারে বাকি সংস্কারগুলি করবে। হ্যাঁ, সংস্কার করার ব্যাপারে যে 6টা কমিশন করা হয়েছে, আমি সবগুলো রিপোর্ট দেখার আমার সুযোগ হয়েছে। এর মধ্যে 3টা কমিশনের রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সাংবিধানিক কমিশন, আরেকটা নির্বাচন সংক্রান্ত কমিশন, আরেকটা জনপ্রশাসন সংক্রান্ত কমিশন। 3 কমিশনের যে সুপারিশ, এটার সাথে সংবিধানের পরিবর্তন অথবা নতুন প্রবর্তনের এইসব বিষয়গুলো আছে।
তো এখানে সংবিধান পরিবর্তন করার একটা পদ্ধতি তো আমাদের সহ আলোচক বললেন, যেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন হতে হবে, এরপরে সেই গণপরিষদ সিদ্ধান্ত ঠিক করবে সংবিধান কি হবে। গণপরিষদ যখন হবে তখন আর সংবিধান সংস্কারের কোনো বিষয় আর থাকে না, এটা হচ্ছে নতুন সংবিধান তৈরি করা। তবে সংবিধান সংক্রান্ত যে কমিটি, সেই কমিটি কিন্তু দুইটা রাস্তায় খোলা রাখছে। তারা নির্দিষ্টভাবে বলে নাই সংবিধান পরিবর্তন করতে হবে অথবা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তাদের যে রাস্তাটা, তাদের যে ইঙ্গিতটা, সেটা অনুযায়ী আমরা যেটা দেখি আর কি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি চাইলে যেসব ক্ষেত্রগুলোতে সংস্কার প্রয়োজন এগুলো অধ্যাদেশ জারির মাধ্যমে কিন্তু এটা সাময়িক আইন তৈরি করতে পারে, এমনকি সাংবিধানিক আইনও তৈরি করতে পারে। তো এই ক্ষেত্রে নির্বাচন যখন হয়ে যাবে, এরপরে হচ্ছে যে সংসদ তৈরি হবে, সেই সংসদ এটাকে বৈধতা দেবে। যদি সংবিধান সংশোধন হয় তাহলে সেই ক্ষেত্রে এটা সহজ হয়। আর যদি সংবিধান পুনর্লিখনের ব্যাপারে রাজনৈতিক শক্তিগুলো একমত হয় তাহলে পরবর্তী যে নির্বাচনটা হবে সেই নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। তবে একই সাথে সেই গণপরিষদকে 4 বছরের, এখন আমাদের মানে যে প্রস্তাবটা সংস্কারের আসছে, সরকারের মেয়াদ হবে 4 বছর। তাহলে 4 বছরের এই মেয়াদে তারা সরকার পরিচালনা করার জন্য একটা বিধানও কিন্তু সাময়িকভাবে এর মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলতে পারে। ফলে এখন মূল জায়গাটা হবে হচ্ছে কি, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একমত। আর আপনি স্থানীয় সরকারের কথা যেটা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিতর্কের বিষয়। কারণ স্থানীয় সরকার বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যন্ত তাদের স্বার্থটা যুক্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে কি, বিএনপি যেটা বলছে সেটা স্থানীয় সরকার, নির্বাচিত সরকার এসে করবে। বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান, এই সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারাই নির্বাচন কমিশনকে অনুরোধ করে যাতে নির্বাচনটা কন্ডাক্ট করা হয়। কিন্তু যে অভিজ্ঞতাটা স্থানীয় সরকারের ব্যাপারে হয়, যখনই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচন নিয়ে বিতর্কের কোনো শেষ থাকে না। ফলে পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে নতুন নির্বাচন বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে। যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই সেটা আপনি কমিশনের প্রস্তাবের মধ্যে দেখবেন, নির্বাচন সংক্রান্ত কমিশন, তারপরে সাংবিধানিক কমিশন খুব ক্লিয়ার বলে নাই, তবে তারা সবাই বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই এই নির্বাচনটা হতে হবে। এবং পরবর্তী পর্যায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি সংবিধান অন্তর্ভুক্ত করা হয় তাহলে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন দুটাই ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। মজার ব্যাপার হচ্ছে কি, আসলে মানুষ, জনগণ কি মনে করে, যেমন আমরা ম্যান্ডেটের ব্যাপারে একটা ব্যাখ্যাতে আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান অথবা গণবিপ্লবে যে ম্যান্ডেটটা, সেই ম্যান্ডেট একটা নির্বাচনের মাধ্যমে যে ম্যান্ডেট হয় তার চাইতে অনেক বেশি ব্যাপক থাকে। এবং এই ধরনের সরকার কিন্তু সংস্কারের অনেক মৌলিক কাজ করে। এটা আপনি ফরাসি বিপ্লব বলেন অথবা ইরানি বিপ্লব বলেন সাম্প্রতিককালের, এই বিপ্লবের পরবর্তী সরকারের যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমে আমরা দেখতে পাই নির্বাচিত সরকারের চাইতে তাদের কাজ কিন্তু অনেক ব্যাপক হয়। এখন স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিএনপি যেটা বলছে কোনোভাবেই আগে হবে না। একটা বড় রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তারা যেটা মনে করে এটাকে আমরা একটা সম্মান জানাতে পারি। আবার অন্যদিকে জামাত আরেক দল, তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হয়ে যাক। অন্যদিকে সংস্কার কমিশনগুলো বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক। এমনকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মধ্যে যে জনমত যাচাই করছে, এর মধ্যে 65% হচ্ছে আপনার এই স্থানীয় সরকারের নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে হতে পারে। এর মধ্যে একটা সমন্বয় আনা যায়, কারণ আমরা মিলগুলোকে সামনে রেখে দ্বিমতের ইস্যুগুলোকে ফয়সালা করতে চাই। এই হিসাবে যেমন মুহিত চৌধুরী সাহেব, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান, ওনাদের রিপোর্টে এই কথাটা হয়তো বলা হয়নি আমি যতদূর দেখছি, কিন্তু উনি একবার বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একই দিনে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনে ম্যানিপুলেট করার, কারসাজি করার অবকাশটা কম থাকে। যদি সত্যি সত্যি এই অন্তর্বর্তীকালীন সরকার একই দিন এই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করে তাহলে বিএনপির যে দাবি সেটাও পূরণ হয়, অন্যদিকে জামাতের যে দাবি সেটাও হয়। আবার অন্তর্বর্তীকালীন যে সরকার যে কমিশনগুলো তৈরি করেছে সেই কমিশনের বিষয়টাও কিন্তু হয়ে যায়। আমার মনে হয় এটা একটা ফয়সালার রাস্তা আমরা বের করে নিতে পারি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মাসুম রহমান খলিলি ও সালেউদ্দিন সিফাত। সালেউদ্দিন সিফাত, স্থানীয় নির্বাচনটা এই সরকারের অধীনে হয়ে যাক, এটা কিন্তু বেশিরভাগ অংশীজনের মতামত, এতে কোনো সন্দেহ নেই। বিএনপি কেন এই নির্বাচনের বিরোধিতা করছে, এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে কথাবার্তা হচ্ছে। একটি কথা হলো যে সেখানে বিএনপি নিয়ন্ত্রণটা থাকবে না। 2 নম্বর হলো সেখানে অন্য দল প্রার্থী হিসেবে বিজয়ী হতে পারে। তৃতীয় যেটা, নতুন যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে, তারা এখানে বড় ধরনের স্টেক হোল্ডার হয়ে দাঁড়াতে পারে। আপনার কি মনে হয় যে স্থানীয় নির্বাচনটা আগে হয়ে যাওয়ার ভালো কেন? আপনার এর দাবি, আপনার এর পক্ষে কথা বলছেন। আমরা আসলে গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রেফারেন্সগুলো, অগ্রাধিকার কোনগুলো, সেটা সেট করে দিয়েছিলাম আমাদের ছাত্র তরুণদের পক্ষ থেকে। আমরা প্রথমে বলেছি আমাদের দরকার বিচার, তারপর দরকার সংস্কার, এরপর দরকার নির্বাচন। পরবর্তীতে আমরা দেখলাম যে বিচার এবং সংস্কারের প্রশ্নটির চেয়ে নির্বাচন প্রশ্নটি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এবং পরিসরে অনেক বেশি চাউর হয়ে উঠেছে এবং মোটামুটি রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রশ্নে অনেক বেশি অনড়। ফলে আমরা যে নির্বাচন প্রশ্নে আমরা তখন বললাম যে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এখন গণপরিষদ নির্বাচন, কারণ গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সংবিধানের মধ্যে এবং রাষ্ট্রের শাসন কাঠামোর মাঝে কিছু গুণগত পরিবর্তন আনতে পারি। এখন নতুন করে আবার যে বিতর্কটি এসেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া জরুরি। কেন? কারণ স্থানীয় সরকার যদি একটি নির্বাচিত সরকার আসার পরে করে, সাধারণত আমরা এটার যে এক্সপিরিয়েন্স, ইট ইজ নট গুড। কারণ তখন দেখা যায় যে দলীয় প্রতীকে নির্বাচন হয় এবং তাদের একটা প্রচ্ছন্ন এলাকার যে এমপিরা থাকেন, জনপ্রতিনিধি থাকেন, তাদের একটা প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন দুটোই এক ধরনের সহায়তা, সমর্থন এবং আরেক ধরনের যদি বলা যায় যে সেখানে একটা মদত থাকে আর কি। তো ইন দ্যাট কেস যেই সকল স্থানীয় জনপ্রতিনিধি তারা দলীয় ফোরামের বাইরে গিয়েও কেবলমাত্র মানুষের সেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে চান, তারা আসলে সেই সুযোগটা পান না যদি না তারা দলীয় ফোরামের অংশ না হন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন এই মুহূর্তে যদি আসলে একটা নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রয়োজন। এছাড়াও একটা টেস্ট কেস হিসেবে অনেকে এই বিষয়টি সামনে নিয়ে আসছেন যে আমরা যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি, তো সেই হিসাবে আমরা যদি স্থানীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে কোন কোন জায়গায় গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরিদর্শন করতে পারি, পরিলক্ষিত করতে পারি। এখন এখানে একটা বড় বিতর্ক অনেকে তোলার চেষ্টা করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি আছে, সেটি যদি এখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের যে খুনিরা, পলাতক খুনিরা আছে, তারা আবার বের হয়ে আসবে এবং তারা অস্ত্র হাতে নামবে বা এই ধরনের একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে, তৈরি করবে। কিন্তু আমি বলতে চাই একই বিষয়টা তো আপনি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও তো সত্য। আপনি যদি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যদি এরকম অরাজক পরিস্থিতির আশঙ্কা করে থাকেন, তাহলে সেটা তো জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও একই পরিস্থিতির আশঙ্কা করা দরকার। তাহলে আপনারা সেই ব্যাপারে কথা বলেন না কেন, বা সেই জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নে আপনারা অনড় থাকেন কেন? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের ছাত্র তরুণদের মধ্য থেকে নতুন নেতৃত্ব তৈরির এখন একটা সুযোগ তৈরি হয়েছে এবং আমি মনে করি বাংলাদেশের সামগ্রিক গণতন্ত্রের জন্যই এটা প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশে এখন ছাত্র তরুণরা যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা যেহেতু রাজনৈতিক একটা ইনিশিয়েটিভ নিতে চাচ্ছে, রাজনৈতিক উদ্যোগে সামিল হতে চাচ্ছে, ফলে বাংলাদেশে যতগুলো এক্সিস্টিং রাজনৈতিক দল আছে, রাজনৈতিক পক্ষ এবং মত আছে, তাদের উচিত এইটাকে ফ্যাসিলিটেট করা, এটাকে বাধাগ্রস্ত না করা। তারা যদি মনে করে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা তারা আসলে রাজনৈতিকভাবে সংগঠিত করতে চায় মানুষজনকে, তাহলে সেই সুযোগটা তাদের দেওয়া উচিত। কারণ আদারওয়াইজ আপনি উইদাউট এনি পলিটিক্যাল, মানে একটা যদি পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়, তাহলে পলিটিক্যাল ভ্যাকিউমে তৈরি হলে অটোমেটিক্যালি কেউ না কেউ অটোক্র্যাটিক পথে তারা চলে যেতে পারে। এটাই নিয়তি। আপনার পলিটিক্যাল ভ্যাকিউম থাকলেই স্বৈরাচার জন্ম নেবে, পলিটিক্যাল ভ্যাকিউম থাকলেই ফ্যাসিবাদ জন্ম নেবে। তো আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে কিছু পলিটিক্যাল অপোজিশন থাকা অবশ্যই জরুরি। এখন কেউ যদি, স্টুডেন্টরা যদি অপোজিশন হয়ে উঠতে চায়, সেখানে যদি কেউ নিজেকে বাধা মনে করে, স্টুডেন্টদেরকে বাধা মনে করে, ইজ নট গুড, নট গুড ফর কান্ট্রি, নট গুড ফর পিপল, এটা আমি অবশ্যই বলবো, এবং নট গুড ফর ডেমোক্রেসি টু। সো আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন এটা আগে হওয়া উচিত এই নির্দিষ্ট যেগুলো আমি ইতিপূর্বে বলেছি এগুলোর কারণে। তবে এর পাশাপাশি আমি পরে যেটি বলেছি, অর্থাৎ রাজনৈতিক যে একটা গতিশীলতা আছে, সেই জায়গায় স্টুডেন্টরা, তরুণরা যে নতুন রাজনৈতিক উদ্যোগ নিতে চাচ্ছে, সেটাকে বাধাগ্রস্ত করা ঠিক না, বা সেটাকে কোনোভাবে দমানো। আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব ইতিমধ্যেই বরিশালে একবার হামলার শিকার হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় হামলার শিকার হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের যারা স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা আছে, তারা যখন আমাদের প্রোগ্রামে আসতে চায়, তারা কিন্তু নানা ধমকির শিকার হয়, কিংবা যেখানে তারা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াচ্ছে সেখানেই তাদেরকে হুমকি দেওয়া হয়, টেন্ডারবাজির বিরুদ্ধে দাঁড়ালে হুমকি দেওয়া হয়। তো ফলে
আমরা কিন্তু অনেকেই এই ছাত্র তরুণদের নেতৃত্বকে কিংস পার্টি বলতে চান, কিন্তু আমরা দেখতে পাই উল্টো চিত্র। অর্থাৎ আমরাই চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে বললে বা অন্য কোনো অনিয়মের বিরুদ্ধে বললে আমরাই দেখি আমরা নির্যাতনের শিকার হচ্ছি, হামলার শিকার হচ্ছি। ফলে আমি মনে করি যে এই ছাত্র নেতৃত্ব প্রয়োজন এই কারণেই তারা যেন এই বিদ্যমান যে সকল অপসংস্কৃতি, বিদ্যমান যে সকল রাজনৈতিক অপসংস্কৃতি বিদ্যমান, সেগুলোকে তারা যেন অ্যাড্রেস করতে পারে, এবং ওই নতুন বৃহৎ যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেদের রাজনৈতিকতার সাথে, নিজেদের গণতান্ত্রিক চর্চার সাথেই এই অপোজিশনগুলোকে বাধাগ্রস্ত করা ঠিক না। মাসুমুর রহমান খলিল, বিএনপি এবং জামাতের মধ্যে বিরোধের আরেকটি কিন্তু মেজর কারণ রয়েছে, যেখানে যে কারণের সঙ্গে সিফাতটা জড়িত, সেটি হলো যে এই ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটির উপর জামাত ইসলামের এক ধরনের প্রভাব রয়েছে বলে বিএনপি অভিযোগ করে থাকে, এবং তারা মনে করে যে এই বিএনপির বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ টকশোতে গিয়ে বলেন, সেখানে জামাতের মদত রয়েছে, মদত শব্দ কোটানকুট হিসাবে দেখছি, এবং তারা মনে করে যে তাদের বড় ধরনের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে এই তরুণরা, যার কারণে এবং এই প্রতিদ্বন্দ্বীকে সহযোগিতা করছে জামাত ইসলাম। এই ধরনের একটা নেগেটিভ তৈরি করার কিন্তু চেষ্টা চলছে। আসলে ব্যাপারটি কি? হ্যাঁ, এটা একটা ভয় হতে পারে, তবে আরেকটা ভয় হচ্ছে জাতীয় নাগরিক কমিটি অথবা নতুন যে রাজনৈতিক দল তৈরি হবে ছাত্রদের নেতৃত্বে, এই দলের যে বক্তব্যগুলো নিয়ে সামনে তারা অগ্রসর হচ্ছে, এই বক্তব্য হচ্ছে আপনার এই যে 5ই আগস্টের বিপ্লব অথবা গণ অভ্যুত্থান আমরা যেটাই বলি, এই পরিবর্তনের যে ধ্যান ধারণাগুলো আছে এগুলোকে বেস করে কিন্তু তাদের বক্তব্যটা আগায় যাচ্ছে। আর বিএনপি যেটা দাবি করে, অথবা বাস্তবেও সেটা হচ্ছে কি আসলে হঠাৎ করেই 5ই আগস্ট অভ্যুত্থান হয়েছে, পরিবর্তন হয়ে গেছে এমন কিন্তু না। বিএনপি অথবা জামাত সহ অন্যান্য দলগুলো দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ইত্যাদি করছে। এর ফলে এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশের পরে চূড়ান্তভাবে হয়তো তারা এটা ফিনিশিং দিতে পারে না, চূড়ান্ত ফিনিশিংটা আসছে ছাত্রদের নেতৃত্বে, এবং ছাত্রদের যে ত্যাগটা, যেমন এক গুলি করলে একজনেই কমে আর বাকি সবাই দাঁড়ায় থাকে, এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন তো কোনো পলিটিক্যাল ফোর্স তৈরি করতে পারে নাই। তো ফলে এই প্রেক্ষিতের কারণে, এই পটভূমির কারণে তাদের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে একটা আবেদন তৈরি করে কিনা, সুসংগঠিত হতে পারে কিনা, এটি হচ্ছে মূল ভয়। আপনি বললেন জামাত তাদের মদত দেয়, এখন জামাত ইসলামী তো এই আগামী নির্বাচনে একটা প্রধান প্রতিপক্ষ, প্রধান রাজনৈতিক দল, তারা অলরেডি 300 আসনের মনোনয়ন দিয়েছে, আর বিএনপিও হয়তো 300 আসনে দেবে। তো এখন ছাত্রদের শক্তিটাকে যদি আমরা তৃতীয় একটা জায়গায় রাখি, তাহলে এই শক্তিটার সাথে বিএনপি তো একটা বোঝাপড়া যেতে পারে, জামাতও যেতে পারে, অথবা তারা ইন্ডিভিজুয়ালও হতে পারে। এখন একটা মজার ব্যাপার হচ্ছে কি, গত 16 বছর ধরে বাংলাদেশে তো কোনো নির্বাচন হয়নি, মানে 16 বছর নির্বাচন না হওয়ার কারণে এর মধ্যে প্রায় 1,40,00,000 মতো নতুন ভোটার আছে। তারপরে যারা নির্বাচনে ভোট দিতে পারে নাই, তাদের একটা খুব বিক্ষোভের ইস্যু আছে। ফলে বাংলাদেশের সত্যিকার জনমত, সত্যিকার ভোটারদের অবস্থা যে কোন দিকে আছে, এটা কিন্তু এখনও পরিষ্কার না। এই যে মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করার একটা কারণ এটাই হতে পারে যে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির একটা নতুন বিন্যাস, নতুন একটা অবয়ব তৈরি হতে পারে। যেমন এখন আমরা মনে করি কি, বিএনপির ক্ষেত্রে আমরা ধারণা করি যে এখন যদি নির্বাচন হয় তারা 80% সিট ভোট পাবে, এরকম একটা ধারণা, বা 80% সিট পাবে। ভোট যাই পাক না কেন, ভোট হয়তো 40, 45 বা 50% পেতে পারে। অন্যদিকে জামাতের ব্যাপারে তার প্রতিপক্ষ যেটা বলে সেটাও যে তাদের ভোট তো 10%, বড় জোর 12%, সিটও হয়তো ওই রকমই পেতে পারে। কিন্তু এর মধ্যে অনেক পরিবর্তন ঘটে গেছে। ভোটার হয়েছে তরুণরা। মাঝখানে একবার স্থানীয় সরকার নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছিল, বিএনপি অংশগ্রহণ করে, ওই জায়গায় জামাতের যে ভোট সংখ্যাটা এবং তাদের যে আসন প্রাপ্তি, সেটা উপজেলা নির্বাচন সেটা কিন্তু অনেক বেশি ছিল। ফলে একদিকে হচ্ছে ছাত্রদের প্রতি জনগণের সমর্থনের বিষয়টা এখন অস্পষ্ট, এই শক্তিটা ঠিক কতটুকু শক্তি না বলতে চাচ্ছেন 16 বছর আগের যে ভোটারের হিসাবটা ছিল, ওই হিসাবটা এখন নেই। ফলে নতুন বিন্যাসটা কি ঘটে, এটি নিয়ে একটা আশঙ্কা মনে হয় আছে। তবে আমার ধারণা বিএনপি যদি ইতিবাচক বক্তব্য নিয়ে, যেমন তারেক রহমান সাহেবের যে বক্তব্যগুলো, এগুলো অনেকগুলো প্রশংসনীয় বক্তব্য আছে, এবং যারা সেন্ট্রাল লিডার যারা আছে, স্থায়ী কমিটির সদস্য, তারাও কিন্তু ইতিবাচক অনেক বক্তব্য দিচ্ছে। স্থায়ী কমিটির কেউ এমন বক্তব্য দেয় যে আমরা না চাইলে এই সরকার একদিনও টিকবে না, গতকালকে একজন বলেছেন। না, এটা হয়তো ঠিক হতে পারে, না টিকলে কি হবে সেটা কথা বলেন। এটি কিন্তু বড় বিষয় আর কি। মনে করেন না টিকলে কি হবে, এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে 111 সরকার আনার জন্য এক ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে, এমনকি 32 নম্বরের যে ঘটনাটা সেটাও তার অংশ হিসেবে বলা হচ্ছে।
কিন্তু ঠিক আছে, এবং বিএনপি আন্দোলনের একটা কর্মসূচিও দিয়েছে। আন্দোলনের কারণ কি? গণতন্ত্রের প্রতি ফেরা নিয়ে আসা, তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস দাম কমানো, এসব ইস্যুতে আন্দোলনের কর্মসূচি দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সে আন্দোলনের কর্মসূচি গেল, পাশাপাশি ফেসিবাদেরও কিন্তু কর্মসূচি আছে। তারা একবার হরতাল দিছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করার চেষ্টা করতেছে, হয়তো সব ব্যর্থ হচ্ছে, মানুষ কোনো সাড়া দিচ্ছে না। কিন্তু যদি এই ধরনের একটা ক্যাওটিক অবস্থায় এই সরকার ন্যায় হয়ে যায়, প্রফেসর ইউনূস সাহেবের সরকার, তাহলে কি আসবে? তাহলে অনিবার্যভাবে যেটা হয়, শূন্যতা তো থাকে না, ভ্যাকুয়াম কোনো সময় থাকে না। এবং সেখানে বিএনপি যে লাভবান হবে না এটা হতে নিশ্চিত পারে করে বলা যায়। এটা হতে পারে হচ্ছে আর্মি ব্যাকড একটা গভর্নমেন্ট আসতে পারে, অথবা আর্মি সরাসরিও আসতে পারে। এখন যে আন্তর্জাতিক পরিবেশ, তাতে আর্মি হয়তো সরাসরি আসবে না। আর্মি ব্যাকড গভর্নমেন্ট যদি আসে, বিএনপি যেটা প্রত্যাশা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? ওটাই না। অন্তত 3-4 বছর দেখা যাবে যে কোনো সম্ভাবনা নেই। ফলে এখন হচ্ছে কি, যে মিলগুলো আছে রাজনৈতিক শক্তির, সেই মিলগুলোকে নিয়ে অগ্রসর হওয়া দরকার। হ্যাঁ, সরকারের উপরে চাপ দেওয়ার জন্য আপনি দাবি করতে পারেন দ্রুত নির্বাচন, এটা ওটা, কিন্তু যেখানে নেগোসিয়েশনের জায়গা আছে, ঐকমত্য প্রতিষ্ঠার যে জায়গাটা, সেই জায়গা যদি অনড় থাকা হয়, তাহলে আমার মনে হয় লাভের চাইতে ক্ষতি আসলে হবে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করতে পারলে কিন্তু আর সংকটটা তৈরি হয় না। এই জায়গাটাতে সংকটটা তৈরি হয়েছে। সালাউদ্দিন সিফাত, আপনাদের রাজনৈতিক দল হচ্ছে, কে নেতৃত্বে আসছেন এই নিয়ে মিডিয়া এখন সরব, সবার দৃষ্টি আপনারা কি করছেন। কিন্তু একটি প্রশ্ন এখানে এসছে, এই রাজনৈতিক দলের আলাদা কি হবে? কারণ হলো আপনারা বলছেন মধ্যপন্থা অবলম্বন করবে এই দলটি, এবং সেখানে ডান বাম ইসলামপন্থী সবকিছুই থাকবে। বিএনপি কিন্তু একই ধরনের দল, তাহলে আলাদা কিভাবে হবেন আপনারা? বাংলাদেশে আসলে ভোটারদের যে এইজ, সেটা কিন্তু এখন পরিবর্তিত, এবং ফলে আগের হিসাবটা আর এখানে চলবে না। আপনি দেখবেন যে এই নতুন যে তরুণ ভোটাররা আছে, তারা একই সাথে তারা 13 সালটাকেও তারা উইটনেস করেছে। তারা কেউ ভ্যাট বিরোধী আন্দোলনে জড়িত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, আবার কেউ 18 কোটা সংস্কার আন্দোলন করেছে। 18তে এই যারা 24-এ এসে বিশাল এই অভ্যুত্থান ঘটিয়ে ফেললো, তারা কিন্তু 18তে স্কুলের শিক্ষার্থী হিসেবে, কলেজের শিক্ষার্থী হিসেবে কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছে। তাদের অভিজ্ঞতাটা হয়েছে তখন। এক্স্যাক্টলি। ফলে এখন অনেকেই বিভিন্ন টকশোতে, বিভিন্ন আলোচনায় আমাদেরকে বা যারা এই তরুণরা আছে তাদেরকে যেভাবে খাটো করেন যে আমার হাঁটুর বয়সী, রাজনৈতিক অভিজ্ঞতা নাই, কিছুই নাই, এরকম। আসলে ব্যাপারটা এরকম না। তারাও কিন্তু একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই গেছে। আবার বিপরীত দিক থেকে আমিও এটা মনে করি, বিএনপি সহ, জামাত সহ আরো বড় যে সকল রাজনৈতিক দল আছে, তাদেরও তো একটা বিশাল পথ চলা আছে। 15 বছরের 16 বছরের একটা ফ্যাসিবাদ বিরোধিতার জায়গা আছে। ফলে তাদেরকেও আমি ওই সম্মানের জায়গাটুকু, শ্রদ্ধার জায়গাটুকু দিতে চাই। আবার এই দুইটাকে ব্যালেন্স করে কোন দিকে যেতে পারি, অর্থাৎ ঐক্যমতের দিকে, সেই দিকে যাইতে হবে। তো নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা বারবারই বলছি যে আমরা একটা সেন্ট্রিস্ট দল হব। আমরা ডান বামের যে বিভাজন সেটা রাখবো না। আমরা কাউকে যে ইসলামোফোবিয়ার শিকার হইতে হবে এটা যেমন আমরা দিব না হতে, আবার কাউকে নাস্তিক ট্যাগ দিয়ে বা ইসলাম বিরোধী ট্যাগ দিয়ে তাকে যে নির্যাতন নির্মম স্বীকার করার একটা যে বৈধতা, সেটাও কিন্তু আমরা ফ্যাসিলিটেট করতে দেব না। ফলে আমরা একটা মধ্যম পন্থার দিকে যাচ্ছি। এখন তাহলে প্রশ্ন হলো যে এটার সাথে বিএনপিও তো মধ্যমপন্থী, তাহলে আমাদেরকে কেন মানুষজন ইউনিক আকারে চিনবে? তা আমরা বারবারই বলছি, আমাদের ইউনিকনেস হচ্ছে আমাদের প্রস্তাবনায়। আমাদের ইউনিকনেসই হচ্ছে আমরা কি কি সংস্কার প্রস্তাব, আমরা কি কি রাষ্ট্র কাঠামোর প্রস্তাব নিয়ে আসছি, সেগুলোই হচ্ছে আমাদের ইউনিকনেস। যেমন ধরেন, আমরা বারবার বলেছি জুলাই ডিক্লারেশনের কথা, সেটা কিন্তু আপনি বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো থেকে ভাবে দেখেন নাই। জুলাই ডিক্লারেশনের মাধ্যমে আমরা মূলত অভ্যুত্থানের যে স্পিরিটটা, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে সন্নিবদ্ধ করতে চেয়েছি। এবং আবার আপনি দেখে থাকবেন যে আমরা নতুন সংবিধানের কথা বলছি, নতুন সংবিধানের মাধ্যমে আমরা রাষ্ট্র কাঠামোয় আমূল পরিবর্তনের কথা বলছি। তার মানে যেখানে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষত বিএনপি, নতুন সংবিধানের দিকে তারা এগোতে চাচ্ছে না, সেখানে কিন্তু আমরা নতুন সংবিধানের কথা বলছি। ফলে আমাদের যে পার্থক্যীকরণ, আমাদের যে বিভাজন, বা আমাদেরকে যে মানুষ চিনবে আলাদা করে, সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনার মাধ্যমে। আমাদের প্রস্তাবনা দেখে মানুষজন বুঝবে যে আসলে কোন মধ্যপন্থী দলটিকে সে সমর্থন দিবে, কোন মধ্যপন্থী দলকে সমর্থন দেবে না। আবার আপনি যদি গুণগত কিছু পরিবর্তন দেখেন, যে আমরা নির্দিষ্ট কিছু পলিসি নিয়ে এসেছি, যেমন আমাদের ইকোনমিক পলিসি কি হবে এটা নিয়ে আমাদের কাজ চলমান, আমাদের ফরেন পলিসি কি হবে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বলেছি। ইতিপূর্বে যতগুলো সরকারই এসেছে, কারণ তারা কেউ কিন্তু সবাইকে কিন্তু নতজানু নীতি অবলম্বন করতে হয়েছে কোনো না কোনো একটা দেশের প্রতি। আমরা এটা চাই না। আমরা চাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশপন্থী, এবং তাকে কোনো রাষ্ট্রের প্রতি আলাদা তোয়াজ করে চলতে হবে না, আলাদা নতজানু নীতি অবলম্বন করতে হবে না। আবার অ্যাট দ্য সেম টাইম ধরেন, আমরা যদি বলি যে আমাদের ক্লাইমেট যে এখন রেজিলিয়েন্স, এটা নিয়ে আমরা
কি করব? জলবায়ু, আমরা দেখবেন যে অসংখ্য নদী ভাঙা মানুষ কিন্তু আছে যারা গৃহহীন, আশ্রয়হীন, সহায়হীন। তারা যখন আরও বেশি ঢাকামুখী হবে কিংবা এইসব নিজেদের প্রান্তিক অঞ্চল ছেড়ে এদিকে চলে আসবে, তখন আমরা তাদেরকে কিভাবে আবাসন ব্যবস্থাটা দিব, এগুলো নিয়ে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। একই সাথে আমাদের হেলথ সিস্টেমটা, সেটা পাবলিক হেলথ, সেটা কীরকম হবে, স্বাস্থ্যখাতের যে বেহাল দশা সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা মেন্টাল হেলথকেও অ্যাড্রেস করছি, আমাদের মানসিক স্বাস্থ্য কেমন হওয়া জরুরি। তো ফলে আমরা যদি চিন্তা করি যে আমাদের যে পলিসিগুলো দেখেই বেসিক্যালি মানুষজন আমাদেরকে ইউনিক, যে আমরা কোন ইউনিকনেসটা আমাদের মাঝে আছে সেটা পিপল উইল ডিসাইড। এবং ইতিমধ্যে সেটার কিন্তু বারবার দেখিয়েছি। যেমন দেখেন, বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো হয়েছে, 6টা সংস্কার কমিশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সংস্কার প্রস্তাবনা গিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন কমিশন বলেন, কিংবা হচ্ছে কি আমাদের সংবিধান সংস্কার কমিশন, প্রত্যেক জায়গায় কিন্তু আমরা আমাদের ইউনিক প্রস্তাবনাগুলো দিয়ে এসেছি। ফলে এই প্রস্তাবনাগুলো সবাই যদি মিলিয়ে পড়ে, সেটা অন্যান্য রাজনৈতিক দল এবং আমাদের যে রাজনৈতিক শক্তি হতে যাচ্ছে সেগুলো, তাহলে মানুষজন বুঝবে যে আমাদের ইউনিকনেসটা কোন দিকে। আপনাদের রাজনৈতিক দল নতুন হচ্ছে, নতুন নামে হবে বলা হচ্ছে, এবং যথারীতি থেকে যাবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আরেকটি বিষয় সামনে আসছে, সেটি হলো নতুন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হতে পারে, এরকম আলোচনা আপনাদের মধ্যে চলছে। আমার জানার আগ্রহ হলো যে এই দল দুটো থেকে এর একটি বড় অংশ নিশ্চয়ই চলে যাবে নতুন রাজনৈতিক দলে, তাহলে এই দুটো সংগঠন তখন কি দাঁড়াবে? জাতীয় নাগরিক কমিটি একটা সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্ম আকারে থাকবে। এটি বাংলাদেশের মানে যেরকম আমরা দেখি যে ট্র্যাডিশনাল এনজিও, এরকম কোনো কিছু হবে না, বরং এটা একটা সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্ম যাদের একটা রাজনৈতিক পথ নির্দেশনা, রাজনৈতিক দিশা থাকবে। এবং জাতীয় নাগরিক কমিটির পরবর্তীতে যে এখান থেকে যে সকল মানুষজন গিয়ে নতুন রাজনৈতিক দল করবে, তারা বেসিক্যালি পলিটিক্যাল পার্টি আকারে নিজেদেরকে ফাংশন করাবে। কিন্তু জাতীয় নাগরিক কমিটি অ্যাজ আ পলিটিক্যাল, সিভিল অ্যান্ড পলিটিক্যাল, আমরা শুধুমাত্র সিভিল প্ল্যাটফর্ম বলছি না, সিভিল অ্যান্ড পলিটিক্যাল, তার একটা রাজনৈতিক পথ নির্দেশনা থাকবে, রাজনৈতিক দিশা থাকবে। সে কিভাবে বাংলাদেশকে দেখতে চায় সেই ভিশনটা একটা থিঙ্ক ট্যাঙ্ক আকারে সে কিন্তু বারবার প্রেজেন্ট করতে থাকবে। বলতে চাচ্ছিলাম যারা আপনাদের থিঙ্ক ট্যাঙ্ক থাকবে না দেশের থিঙ্ক ট্যাঙ্ক থাকবে? না, আমরা বারবারই বলছি থিঙ্ক ট্যাঙ্ক বলতে এটা তো আসলে পিপলের কাছে। পিপল যদি এটাকে অ্যাড্রেস, পিপল যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে পিপল চাইলে কিন্তু যে কোনো কিছু রিজেক্ট করতে পারে। পিপলের হাতে সেই অপশনটা আছে। সে যদি মনে করে যে এই জাতীয় নাগরিক কমিটির যে প্রস্তাবনা সেটাকে সে গ্রহণ করবে না, তাহলে তো আমরা রাজনৈতিক দল আকারে আসলে ফাংশন করতে পারবো না, তাই না? বা রাজনৈতিক শক্তি আকারে ফাংশন করতে পারবো না। এটা আপ টু দ্য পিপল, দে উইল ডিসাইড যে আমাদেরকে কি তারা আমাদের প্রস্তাবনা তারা গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না। বাট আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য যে বিষয়গুলো সামনে আনা দরকার সেগুলো আমরা বারবার আনার চেষ্টা করেছি। আরেকটি বিষয়, সেটি হলো নতুন রাজনৈতিক দল যখন গঠন হয়, বিশেষ করে আপনারা যে হাইপ পজিশনে রয়েছেন এখন, সেখানে আপনাদের নেতৃত্বে নিয়ে একটা কুন্দল। মিডিয়াতে যেগুলো আসছে আমি সেগুলো আলোকপাত করছি না। মিডিয়াতে নানান ধরনের কথা আসতে পারে, অমুকের মধ্যে অমুকের দ্বন্দ্ব, তমুকের মধ্যে তমুকের দ্বন্দ্ব। এটা অনেক সময় মিডিয়া পলিসিগতভাবে কাজটি করে থাকে, যেহেতু আমরা মিডিয়ার লোক এই বিষয়টি জানি। সেই খেলাধুলাকে কেন্দ্র করে যে খেলাধুলা হচ্ছে সেই দৃষ্টিতে আমি প্রশ্নটা করছি না, আমি প্রশ্নটা করছি অন্যভাবে। সেটি হলো এখানে সবাই সব পদ দখল করতে পারবে না, কারণ একজন থাকবে। কিন্তু আপনাদের মধ্যে এই আশঙ্কা কি রয়েছে যে যদি পদ ঠিক মতো বন্টন না হয়, সবাই যদি পদ বঞ্চিত হয়, তখন কি কোনো সংকট দেখা দিতে পারে? আমরা মনে করি আসলে এটা গণতান্ত্রিকতাই একমাত্র সমাধান। অর্থাৎ আমাদের যে সদস্যরা আছেন, আমাদের যে নির্বাহী সদস্য আছেন, তারা ভোটিং, আমরা এখন হয়তো ভোটিং প্রসেসের কথা বলছি না, বাট তাদের মাঝে যে আলাপ আলোচনা চলছে, পরামর্শের ভিত্তিতে হয়তো আমরা নেতৃত্ব নির্বাচনের দিকে এগিয়ে যাব এবং পরবর্তীতে আমরা কাউন্সিল করে হয়তো নেতৃত্ব নির্বাচন করতে পারবো। আপাতত যেহেতু আমরা একটি আহ্বায়ক ধরনের একটা কমিটি আমরা করতে যাচ্ছি, যেহেতু নতুন করে একটা রাজনৈতিক দল হাজির হতে যাচ্ছে, এখানে তো আমরা আলাপ সলা পরামর্শের ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এগিয়ে যাব পরবর্তীতে। এবং এখানে নেতৃত্বে কিন্তু সবসময় থাকবেন নেতৃত্বে, এইখানে বর্তমানে যে আহ্বায়ক কমিটিটা হচ্ছে সেখানে কিন্তু থাকবেন গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন এই শক্তিরা থাকবেন তারা, এবং পরবর্তীতে কিন্তু কাউন্সিলের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করতে পারবো। ফলে গণতান্ত্রিকতা ছাড়া আসলে আমরা এখানে যে সংকটগুলো আছে সেই সংকটগুলো কাটাতে পারবো না। এই ধরনের সংকট আপনি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, পৃথিবীর যতগুলো রাজনৈতিক দল আছে, সবগুলোতেই কিন্তু আপনি দেখতে পাবেন। ফলে এটা ইজ এ ভেরি কমন, কারণ এটা একটা হিউম্যান ট্রেটেরও ব্যাপার আছে যে আমি যদি একটি নির্দিষ্ট পদে বা নির্দিষ্ট জায়গায় আসতে না পারি, সেক্ষেত্রে একটা ক্ষোভের, একটা কষ্টের বা এটা চাওয়া বা গ্রিভিয়েন্স তৈরি হতে পারে। তো ফলে আমরা সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করতে পারি, সেগুলোকে কীভাবে চ্যানেলাইজ করতে পারি, আমরা তাকে কি অন্য কোনোভাবে পজিট করতে পারি কিনা যাতে সে রাষ্ট্রের কাজে লাগতে পারে, অন্য কোনোভাবে পজিট করতে পারি কিনা যাতে সে রাজনীতিতে নিজের রোলটা প্লে করতে পারে, সেটা নিয়ে আমাদের চিন্তা আছে, চিন্তা চলমান আছে। তো ফলে
আমরা মনে করি যে এইগুলোর বাইরে গিয়ে যেহেতু আমরা ডান বামের ঊর্ধ্বে উঠে একটা পোস্ট ইডিওলজিক্যাল সিনারিওতে এখন বর্তমানে আছি, এবং আমরা বলছি যে বাংলাদেশে আর নতুন কাউকে ট্যাগ দিয়ে যে অমুক রাষ্ট্রবিরোধী বলে, অমুক মুক্তিযুদ্ধ বিরোধী, অমুক এইটা, অমুক এটার পক্ষের শক্তি, অমুক এটার বিপক্ষের শক্তি, এভাবে ট্যাগ দিয়ে তার যে মানবাধিকার হরণের চেষ্টা এবং তার রাজনৈতিক এজেন্সিকে নাই করে দেওয়া, আমরা আই হোপ যে আমরা যেহেতু এটার ঊর্ধ্বে উঠে এসেছি বলে মনে করছি, ফলে আমরা এই বিভাজনটাকেই যাতে আর না থাকে, কন্টিনিউ না করে, সেই প্রশ্নে আমরা বেশি অনড়। আর এগুলো যেগুলো বলেছেন অর্থাৎ সাংগঠনিক স্ট্রাকচারে থাকা না থাকা, এগুলো আসলে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, সেগুলোকে আমরা কিভাবে চ্যানেলাইজ করতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। সালাউদ্দিন সিবাত আরেকটি প্রশ্ন, সেটি হলো যে আমরা বাহ্যিকভাবে দেখছি, বাইরে থেকে দেখছি যে আপনাদের অনেক কাজ বাকি এখন। এই সবগুলি কাজ করে কি ফেব্রুয়ারির মধ্যে আপনারা দলটি ঘোষণা করতে পারবেন? আমরা ইতিপূর্বে বলেছি আমরা ফেব্রুয়ারির মধ্যে আমরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করব। সো আমরা এই জায়গায় এখন পর্যন্ত অনড় অবস্থানে আছি। আমরা এখনো আশাবাদী যে আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দলটি ঘোষণা করতে পারবো। নতুন রাজনৈতিক দলের ইশতেহার ঘোষণাপত্র নিয়ে আমরা ইনশাল্লাহ এই ফেব্রুয়ারির মধ্যেই আসছি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মাসুর রহমান খলিলি এবং সালাউদ্দিন সিফাত। মাসুর রহমান খলিলি, আমরা শুনছিলাম সালাউদ্দিন সিফাতের কাছে তাদের দলের নানান খবর। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে মিডিয়া রয়েছেন, রাজনৈতিক উত্থান পতনগুলির কাছ থেকে থাকার সুযোগ হয়েছে আপনার, অভিজ্ঞতা নিশ্চয়ই বড় ধরনের অভিজ্ঞতা রয়েছে আপনার। আমি জানতে চাইব, এই যে নতুন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলাদা কিভাবে হবে, এই প্রশ্নটা আমি সিফাতের কাছে রেখেছিলাম, একই প্রশ্ন আপনার কাছেও রাখছি। পরিষ্কার চিত্র আমাদের কাছে নেই, হয়তো দল গঠন যখন হয়ে যাবে ঘোষণার মধ্যে আমরা জানতে পারবো। তবে এর মধ্যে যেসব কথাবার্তাগুলো আমরা দেখি, সেটা তারা তিনটা রাজনৈতিক দলকে সামনে রেখে নিজেদের কর্মসূচিগুলো হয়তো পুনর্বিন্যাস করা অথবা সাংগঠনিক স্ট্রাকচার সাজানোর কথা বলা হচ্ছে। এই তিনটা হচ্ছে, একটা একে পার্টি তুরস্কের, আরেকটা এরদোগানের পার্টি, হ্যাঁ এরদোগানের নেতৃত্বাধীন একে পার্টি, অন্যদিকে পাকিস্তানের ইমরান খানের নেতৃত্বে পিটিআই, আরেকটা হচ্ছে কি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তো এই তিনটা দলেই আসলে সেন্ট্রিক পার্টি, মানে মধ্যপন্থী যে দলের কথা বলা হয়েছে সেটা। এবং এই তিনটা দলের ইতিহাস যদি দেখেন, এই দলগুলো গঠন হওয়ার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নির্বাচনে তারা জয়ী হয়েছেন। বিশেষ করে জাস্টিস পার্টি যেটা একেপি, যেটা এই দলটা তো 2002 সালে তারা ক্ষমতায় চলে আসলো, অথচ গঠন হলো তার মাত্র কয়েক বছর আগে। হ্যাঁ, এখানে যারা এই দলটা তৈরি করেছে তাদের দীর্ঘ রাজনৈতিক পটভূমি ছিল। এরদোগান নিজেই ইস্তাম্বুলের মেয়র ছিলেন, তারপরে উনি রাফা পার্টির সাথে একসময় যুক্ত ছিলেন। আর ইমরান খানের যে পিটিআই, এই দলটা উনিও হয়তো বেশ কয়েক বছর সময় নিয়েছেন, কিন্তু প্রথম দিকে উনি সম্ভবত একটা সিট পেয়েছিলেন পার্লামেন্টে, পরবর্তী পর্যায়ে খুব বেশি ভালো করছেন এমন না, ভালো করে নেই। আর সর্বশেষ দেখা গেলো যে একদম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেছে। আম আদমি পার্টি যেটা আছে কেজরিওয়ালের, হয়তো জাতীয়ভাবে ক্ষমতায় যায়নি, কিন্তু রাজধানী নয়াদিল্লিতে 2বার কিন্তু তারা সরকার গঠন করেছে। এবার পাঞ্জাবে করেছিল, পাঞ্জাবে এখনো তাদের সরকার আছে। আর নয়াদিল্লিতে এবার যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু অনেক বিতর্ক তোলা হচ্ছে। বলা হচ্ছে যে এখানে এই যে ভোটের যে মেশিন ইউজ করা হয়েছে, এর মধ্যে কারসাজি করা হয়েছে, মহারাষ্ট্রের মতো একই ধরনের, সেটা নিয়ে এখনো কিন্তু বিচারিক একটা পর্যালোচনা আছে। তো ফলে আম আদমি পার্টি হয়তো এখনো ওইরকম জনপ্রিয়তা হারায়নি যতটা আমরা আসন প্রাপ্তির দিক থেকে দেখি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, বাংলাদেশের রাজনৈতিক বিতর্কের আরেকটা সেন্টার হচ্ছে, এটা কি ব্রিটিশ সিস্টেমে নির্বাচন পদ্ধতিটা হবে, মানে সর্বোচ্চ যিনি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন, যদিও হয়তো উনি 20 ভাগ বা 25 ভাগ ভোট পেতে পারেন, তাকে যারা চাননি তাদের সংখ্যা হয়তো 75%, এরপরে উনি নির্বাচিত হতে পারেন।
আর নাকি ইউরোপের প্রধানত আনুপাতিক যে নির্বাচন ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নির্বাচন হবে, এই বিষয়টা এখনো ফয়সালা হয়নি। তবে এখানে কিন্তু একটা প্রস্তাব রয়েছে, আপনি যে অঙ্কটা বললেন, যদি না ভোটটা বেশি হয়ে যায় তাহলে বাতিল হয়ে যাবে, নতুন একটা প্রস্তাব যে একটা না, সেটা নতুন প্রস্তাব, কিন্তু যে মানে কমিশনগুলো যে প্রস্তাব আছে এখানে তার একটা সমন্বয়ে একটা প্রস্তাব দেখতে পাই আমরা। তারা বাংলাদেশকে দুইটা চেম্বারে, মানে আইনসভা 2 চেম্বার ভিত্তিক হবে, নিম্ন কক্ষ হবে হচ্ছে সরাসরি ভোটে নির্বাচন ট্রেডিশনাল সিস্টেমে, আর উচ্চ কক্ষ হবে তাদের প্রাপ্ত ভোটের মাধ্যমে আনুপাতিক হারে হবে। তা এখন ধরেন আনুপাতিক যেমন নেপালে যে সিস্টেমটা আছে এটা কিন্তু মিশ্র আছে আর কি, আনুপাতিকভাবে কিছু সংসদ সদস্য নির্বাচিত হন আর সরাসরি ভোটও হন। এখনো পর্যন্ত এই সিস্টেমটা নিশ্চিত হয়নি, তবে বিএনপি একেবারে ট্রেডিশনাল ওয়েতে ভোটটা চান আর কি। তো ফলে প্রধান বিরোধী দলের বিরোধিতার কারণে আনুপাতিক নির্বাচনটা এখনো কিন্তু পুরোপুরি হতে পারে নাই। তবে নতুন রাজনৈতিক দলের ব্যাপারে যেটা বললেন, আমি দুইটা সম্ভাবনা দেখি। একটা সম্ভাবনা হচ্ছে একে পার্টি যেভাবে একটা বিপ্লবের মতো পরিস্থিতি তৈরি করেছিল, তেমন একটা সিনারি বাংলাদেশে অসম্ভব কিছু না, যদি তারা ওভাবে অর্গানাইজ হতে পারে। কারণ যারা এই ছাত্র নেতৃত্ব সমন্বয়ক, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যক্তি এবং তাদের সংগঠনের ব্যাকগ্রাউন্ড যদি আমরা হিসেব করি, তারা এরকম একটা পরিবর্তন ফেসিবাদকে সরাতে পারবে এটা কিন্তু কল্পনাই করা যায়নি। তো ফলে নতুন গঠিত দল যদি একটা জনগণের আস্থা অর্জন করতে পারে, তাহলে তারা বড় ধরনের সাফল্য পাওয়া অসম্ভব কিছু না। তবে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, যদি পরবর্তী নির্বাচন ডিসেম্বরে হয় অথবা যে কোনো সময় হয়, তাহলে একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিরই ক্ষমতা আসার সম্ভাবনা বেশি। তবে সেটা একেবারে নিশ্চিতভাবে বলার সময় মনে হয় এখনো আসে নাই। আপনি শুরুতে বলছিলেন ভোটের বিন্যাসটা একটু পাল্টে গেছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা বিএনপিকে বলছি মূলত আগের হিসাব থেকে বলছি, এবং তারা যে সাম্প্রতিককালে যে জনসভা এবং আন্দোলন ইত্যাদি সংগঠন করেছে, তাতে কিন্তু আমরা প্রধান রাজনৈতিক দল হিসেবে সেটা দেখি। আরেকটা হচ্ছে বাংলাদেশে যারা এই ব্রিটিশ সিস্টেমে যারা নির্বাচিত হয়, এই নির্বাচিত হওয়ার পেছনে কিন্তু আর্থিক একটা অবদান থাকে, তারপর সামাজিক একটা প্রভাবের বিষয় থাকে। ছাত্র সংগঠন বা ছাত্র আন্দোলন কেন্দ্রিক যে রাজনৈতিক দল সামনে হবে, এই রাজনৈতিক দলের এই বেনিফিটগুলো থাকার সম্ভাবনা কম। কারণ এটার আমরা যেটা শুনতে পাচ্ছি, নাহিদ ইসলাম যিনি এখন তথ্য উপদেষ্টা আছেন, ইনি হয়তো রাজনৈতিক দলের প্রধান হবেন। ওনার বয়স সম্ভবত 27 বা 28 বছর হবে। তবে এই বয়সে কিন্তু প্রধানমন্ত্রী একাধিক জায়গা হয়েছেন, এখনও কিন্তু এই বয়সের প্রধানমন্ত্রী ইউরোপের একটা রাষ্ট্রে আছেন। তো ফলে বয়সটা বড় বিষয় না। আর জিয়াউর রহমান যিনি, ইনি 42 বছরে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছিলেন, 32 বছর বয়সে স্বাধীনতা ঘোষণা করেছেন। ফলে নতুনরা মানে একেবারে বয়োবৃদ্ধ হতে হবে, অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কোনো পরিবর্তনের জন্য, এটা একেবারেই নিশ্চিত না। তবে আমার ধারণা হচ্ছে নতুন যে রাজনৈতিক দলটা গঠন হবে, এটা যে নিউ জেনারেশনেরই দল, নিউ জেনারেশনের বাইরে কেউ আসবে না, এটা নাও হতে পারে। এটা আমরা দেখব যদি মনে করেন জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব হয়, এই জায়গাটাতে প্রার্থী ওই দলটা কাদের সিলেকশন করে তা দেখে কিন্তু আমরা একটা অনুমান করতে পারবো তারা সামনে কোন রাস্তায় অগ্রসর হতে পারে। সালাউদ্দিন সিফাত, আপনাদের একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করা হবে, এই উপদেষ্টা মণ্ডলী কারা থাকবে? এখন পর্যন্ত ওই ধরনের কোনো নির্দিষ্ট কোনো আলাপ আলোচনা আমাদের মধ্যে চলমান নেই। তবে এখন পর্যন্ত আমাদের মধ্যে যে আলাপ আলোচনা চলমান সেটি হচ্ছে আমাদের পলিসিগুলো কি হবে। কারণ আমাদেরকে তো আসলে যেহেতু ইতিমধ্যে আমার বিজ্ঞ সহ আলোচক উনি খুব সুন্দরভাবেই বলেছেন যে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিন্তু আমরা ওই যে অর্থের যে বিষয়টা আছে সেখানেও আমাদের পেরে ওঠার কোনো ইস্যু নেই, বা তাদের যেহেতু একটা অনেক সময় পেয়েছেন একটা স্থানীয় এলাকায় তার প্রভাব বিস্তার করা সামাজিক, সেটা করে ওঠারও আমরা আসলে তাদের কাছ থেকে ওভাবে পেরে উঠবো না। তাহলে আমাদেরকে কেন মানুষজন পছন্দ করবে বা আমাদেরকে কেন মানুষজন দেখবে? তার কারণটা হচ্ছে তারা মানুষজন কেবলমাত্র অভ্যুত্থান থেকে দেখবে এবং আমাদের যে প্রস্তাবনা, ইউনিক যে প্রস্তাবনাগুলো সেগুলো দিয়ে কিন্তু তারা আমাদেরকে গণ্য করবে। তো ফলে এই জায়গা থেকে আমরা পলিসি নিয়ে আপাতত বেশি নিজেদেরকে মানে চিন্তা ভাবনা করছি বেশি। আর এর পাশাপাশি আমরা রাজনৈতিক দলে আমাদের যে সাংগঠনিক বিস্তারটা সেটা কিভাবে হবে, সেটা কি আমরা বিভাগ ওয়াইজ কিভাবে করব। যেমন আমরা প্রতিটি রাজনৈতিক দল সাধারণত জেলা কেন্দ্রিক তাদের কমিটিগুলো দেয়, আমরা কিন্তু থানাভিত্তিক কমিটি দিয়েছি জাতীয় নাগরিক কমিটিতে, থানা কমিটিগুলো। এবং আমরা এক্ষেত্রে থানা প্রতিনিধি কমিটি নিয়ে এসেছিলাম, থানাতে সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক সদস্য যেভাবে না করে থানা প্রতিনিধি কমিটি দিয়েছিলাম, যাতে করে তারা নিজেদের মাঝে একটা সংমিশ্রণ হয়, তাদের নিজের সাথে একটা রাজনৈতিক কথাবার্তা আলাপচারিতার মধ্য দিয়ে তাদের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয়। তো ফলে আমরা এখন মূলত সাংগঠনিক বিস্তার এটা নিয়ে কথা বলছি। আর যদি উপদেষ্টার কথা যদি আপনি বলেন যে উপদেষ্টা পরিষদ থাকবে কিনা বা উপদেষ্টা পরিষদে কেমন লোকজন থাকতে পারে, অবশ্যই আমরা সেখানে বারবার বলছি সেখানে বাংলাদেশপন্থী লোকজন থাকবে এবং যারা এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে
ধারণ করে তারা থাকবে, যারা বিগত এই ফ্যাসিবাদী শাসনে আমরা দেখেছি যারা বিভিন্নভাবে মানবাধিকার সহ রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় বুদ্ধিভিত্তিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের লড়াইকে অনবরত জারি রেখেছেন, সেই সকল মানুষদেরকে আমরা আমাদের সাথে থাকতে আমরা অবশ্যই চাইবো। আর জাতীয় নাগরিক কমিটি আসলে একটা এইজ লিমিট দিয়ে দিয়েছিল যে 45 বছরের নিচে যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন। তবে রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোনো বয়সের এখন পর্যন্ত কোনো সীমা আসলে বেঁধে দেই নাই, কারণ রাজনৈতিক দল তো আসলে এটা আমি যখন লঞ্চ করবো এটা গণমানুষের রাজনৈতিক দল, এটা কেবল তরুণদের রাজনৈতিক দল তো আর ওটা না। তবে আমরা ওই তরুণদের কথা কেন বারবার বলছি, কারণ এটার উদ্যোগের ক্ষেত্রে এটার নেতৃত্বে যেহেতু তরুণরা রয়েছে এই কারণে আমরা বলছি এটা তারুণ্যের দল। তবে সেক্ষেত্রে যে কোনো প্রাজ্ঞ বয়স্ক ব্যক্তি বা ওনারা যে থাকতে পারবেন না ব্যাপারটা কিন্তু এরকম না, ওনারাও কিন্তু আসবেন, রাজনৈতিক দলটাকে সমৃদ্ধ করবেন, বাট এটা উদ্যোগের ক্ষেত্রে এবং নেতৃত্বের ক্ষেত্রে আমরা তরুণদেরকে প্রাধান্য দিতে চাচ্ছি। সালেহউদ্দিন সিফাত এবং মাসুমুর রহমান খলিলি, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।